ঢাকা ৯০-এর দশক। একদিকে দ্রুত বদলে যাচ্ছিল শহর, রাজনীতি, ব্যবসা, নতুন অর্থনীতি সব কিছুতেই আসছিল পরিবর্তন। কিন্তু শহরের আরেকটি অন্ধকার জগৎও ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। এটা ছিল ঢাকার আন্ডারওয়ার্ল্ড। সেই সময় সংবাদপত্রের পাতায় বারবার উঠে আসছিল কিছু নাম: সুব্রত বাইন, মোল্লা মাসুদ, কালা জাহাঙ্গীর, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, আরও অনেকের নাম। তাদের ঘিরে তৈরি হয়েছিল ভয়, রহস্য, নানা ধরনের অপরাধের অভিযোগ। কিন্তু তারা কিভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠেছিল? আর কেন ৯০-এর দশকের ঢাকা আজও বাংলাদেশের অপরাধ ইতিহাসের আলোচনায় বারবার ফিরে আসে? ৯০-এর দশকের শুরুতে বাংলাদেশের শহরগুলো দ্রুত সম্প্রসারিত হচ্ছিল। ঢাকার জনসংখ্যা বাড়ছিল, নতুন ব্যবসা বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছিল। এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব। কিন্তু এলাকায় গড়ে উঠেছিল এমন সব গ্রুপ যাদের প্রভাব শুধু অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চাঁদাবাজি, দখল, অস্ত্র, রাজনৈতিক ছত্রছায়া এবং স্থায়ী প্রভাব সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছিল একটি জটিল অপরাধী নেটওয়ার্ক। এই সময় আলোচনায় আসে সুব্রত বাইন, পরবর্তীতে যাকে 7 স্টার গ্যাংয়ের সঙ্গে যুক্ত একজন শীর্ষ অপরাধী হিসেবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন উল্লেখ করা হয়। তার নাম ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি: এই ভিডিওতে যাদের নাম আসছে তাদের সম্পর্কে প্রচলিত অভিযোগ, মামলা এবং সংবাদ প্রতিবেদন ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যারা অভিযোগকে আদালতের চূড়ান্ত রায় হিসেবে দেখানো হচ্ছে না। আরেকটি পরিচিত নাম মোল্লা মাসুদ। সুব্রত বাইন সহ কয়েকজনকে ঘিরে যে অপরাধী নেটওয়ার্কের কথা সংবাদ মাধ্যমে এসেছে, মোল্লা মাসুদের নামও সেখানে উঠে এসেছে। ৯০-এর দশকের শেষ ভাগে থেকে শুরু করে পরবর্তী সময়ের এই নামগুলো ঢাকার অপরাধ জগতের আলোচনা থেকে যায়। এরপর আসে কালা জাহাঙ্গীর, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম। তার নামের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন অপরাধের অভিযোগ এবং দীর্ঘদিনের পুলিশের অনুসন্ধানের ইতিহাস। কিন্তু কালা জাহাঙ্গীরের গল্প শুধু একজন ব্যক্তির নয়, এটা দেখায় কিভাবে একটি শহরের দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং অপরাধী নেটওয়ার্কের একে অপরকে শক্তিশালী করতে পারে। একটি বহুল আলোচিত নাম ছিল সুইডেন আসলাম। ৯০-এর দশক ও পরবর্তী সময়ে তার নাম ঢাকার অপরাধ জগতের সঙ্গে বারবার সংবাদে আসে। একাধিক গুরুতর মামলার তার নাম জড়িয়েছে এবং তার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। তবে এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল পিচ্চি হেলাল, ঢাকার পুরনো আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত নাম। পরবর্তীতে ২০০১ সালে সরকার যে শীর্ষ অপরাধীদের তালিকা প্রকাশ করেছিল, সেখানেও তার নাম ছিল। এখানেই বোঝা যায় ৯০-এর দশকে যে অপরাধী নেটওয়ার্ক তৈরি হয়েছিল তার প্রভাব আসলে পরবর্তী দশকেও চলতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই অপরাধীরা কী কাজ করত? বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। অপরাধী গ্রুপ, স্থানীয় রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক স্বার্থ এবং বিভিন্ন ধরনের ক্ষমতার সম্পর্ক সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল একটি অদৃশ্য নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের সবচেয়ে বড় শিকার ছিল সাধারণ মানুষ, ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা। অনেকেই নিরাপত্তাহীনতায় তখন ভুগছিল। ৯০-এর দশকের শেষ দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও বাড়তে থাকে। অনেক পরিচিত অপরাধী গ্রেপ্তার হয়, কেউ কারাগারে যায়, কেউ আত্মগোপনে চলে যায়, আবার কেউ পরবর্তী সময়ে সহিংসতায় নিহত হয়। কিন্তু একজন অপরাধীকে সরিয়ে দিলে কি আন্ডারওয়ার্ল্ড শেষ হয়ে যায়? ইতিহাস বলছে না, কারণ
আন্ডারওয়ার্ল্ড কোনো একজন মানুষের নাম নয়, এটি একটি কাঠামো, একটি নেটওয়ার্ক, একটি পরিবেশ। এটা একটা শহরের, পরিবর্তনশীল শহরের গল্প, একটি সময়ের গল্প যখন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি অপরাধের ধরনও বদলে যাচ্ছিল। আজকের ঢাকা অনেক বদলে গেছে, প্রযুক্তি এসেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিবর্তন এসেছে, অপরাধের ধরনও বদলেছে। কিন্তু 90-এর দশকের এই অন্ধকার অধ্যায় বাংলাদেশের নগর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে। কারণ ইতিহাস আমাদের শুধু বলে না কি ঘটেছিল, ইতিহাস আমাদের সেটাও শেখায় কিভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ভবিষ্যৎ একই ভুল যেন আবার না ঘটে তার জন্য আমাদের শিখতে হবে।